স্বাগত স্টার নিউজ লাইভে, সঙ্গে আছি সাদিক হাসান ইমন। দর্শক, আমরা স্টার নিউজ লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখন দেশের গুরুত্বপূর্ণ কোথায় কি ঘটছে। শুরুতেই সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা প্রসঙ্গ। জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় বিজিবি হত্যাযজ্ঞ সহ বেশ কিছু মামলার বিচার রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া সুপ্রিম কোর্টেও রয়েছে বেশ কিছু আলোচিত মামলা, তার মধ্যে বিশেষ করে রামিসা হত্যা মামলার বিষয়টিও রয়েছে। সবশেষ তথ্য জানাতে হাইকোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ, চলে যাচ্ছে তার কাছে। ইমন, আজকে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত কোন কোন মামলাগুলো রয়েছে সবশেষ তথ্য জানাবেন, আর বিশেষ করে রামিসা হত্যা মামলার সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? ইমন, আজ সকালে আমরা জানতে পেরেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক প্রস্তুত হয়েছে, অর্থাৎ বিচারিক আদালত থেকে যখন কোনো আসামির মৃত্যুদণ্ড হয় সেই মৃত্যুদণ্ড কনফার্মেশনের জন্য তার নথি আসে হাইকোর্টে, যেটাকে ডেথ রেফারেন্স বলে, সেই ডেথ রেফারেন্স এবং আসামি তার সাজা কমানোর জন্য যে জেল আপিলটি করেছেন সেই জেল আপিলের শুনানি সহ আরও অভিযোগ গঠনের তথ্য, সাক্ষ্য প্রমাণ সহ আরও সব কিছু নিয়ে যে নথিটি প্রস্তুত করে তাকে পেপার বুক বলে, এবং সেই পেপার বুকটি প্রস্তুত হলে মূলত হাইকোর্টে শুনানি শুরু হয়। এবং রামিসা হত্যা মামলার যে হাইকোর্ট বিভাগে যে শুনানির আনুষ্ঠানিকতা, সেটি পেপার বুক তৈরি হওয়ার মাধ্যমে সে বিচারের আনুষ্ঠানিকতার আরও এক ধাপ এগিয়ে গেল। অর্থাৎ এখন যে কোনো দিন রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্ট বিভাগে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বিচারিক আদালতে 4 কার্যদিবসেই রায় হয়েছিল রামিসা হত্যা মামলা। তারপর খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলার ডেথ রেফারেন্সের নথিও পৌঁছেছিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। এরপর আসামিরা আপিল করেছিলেন এবং সেই আপিলের আপিল শুনানি অনুমোদনের জন্য নির্ধারিত হয়েছে। অর্থাৎ আপিল করেছিলেন সেটিও শুনানির জন্য অনুমোদন করেছে হাইকোর্ট। এখন হাইকোর্টে যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে নারী শিশু নির্যাতন সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে তার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য, সেই বেঞ্চে রামিসা হত্যা মামলাটি যে কোনো দিন শুনানি হতে পারে বলে আমরা জানতে পারি। এছাড়া মাগুরাতে আলোচিত আসিয়া হত্যা মামলার পেপার বুকও গত সপ্তাহে প্রস্তুত হয়েছিল এবং সেটি হাইকোর্টের বিশেষ বেঞ্চে কার্যতালিকা রয়েছে। সেটিও পর্যায়ক্রমে সাল অনুযায়ী এটি শুনানির জন্য আসবে বলে আমরা জানতে পেরেছি। যদিও এই হাইকোর্ট বেঞ্চ গত রোববার থেকে কার্যক্রম শুরু করেছে এবং প্রথম দিনই অ্যাটর্নি জেনারেল এসেছিলেন শুনানির জন্য এবং তিনি বিশেষ বেঞ্চে আবেদন করেছিলেন যেন আসিয়া হত্যা মামলা এবং রামিসা হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা হয়, যে কেননা ডেথ রেফারেন্স শুনানি মূলত হয়ে থাকে সাল ভিত্তিক এবং মামলার নাম্বার অনুযায়ী। সেহেতু এই বেঞ্চে মূলত 2019 সাল থেকে মামলার শুনানি শুরু হয়েছে এবং আসিয়া হত্যা মামলাটি 25 নম্বর কার্যতালিকা রয়েছে এবং রামিসা হত্যা মামলার পেপার বুক যেহেতু আজকেই প্রস্তুত হলো সেহেতু এটি সম্ভবত 26 নম্বর কার্যতালিকায় আসার কথা রয়েছে। যদি এভাবে শুনানি হয়ে থাকে সেক্ষেত্রে এই মামলার শুনানি হতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগার কথা রয়েছে। এবং তবে অ্যাটর্নি জেনারেল তিনি অনুরোধ করেছিলেন যেন এই মামলাগুলো চাঞ্চল্যকর এবং যেহেতু মানুষের বিবেককে নাড়া দিয়েছিল, বাংলাদেশের মানুষ যেন বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে পারে, সে বিবেচনায় এই মামলা দুটির শুনানি যেন আরও আগে আনা হয়। তবে হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতিরা জানিয়েছিলেন যে তারা এটি বিবেচনায় রাখবেন, যে যদি রামিসা হত্যা মামলা পেপার বুক প্রস্তুত হওয়ার পরে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। এছাড়া হাইকোর্টে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেখানে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজকে এই মামলাটির আপিল শুনানির দিন ধার্য ছিল, তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আবেদন জানিয়েছিলেন যেন এই মামলাটির শুনানি পিছানো হয়, যেহেতু রাষ্ট্রপক্ষের আরও বেশ কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। সেই প্রস্তুতির বিষয়ের আবেদনের প্রেক্ষিতেই মূলত এই মামলাটি শুনানি পেছানো হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এর মধ্যে রামপুরায় জুলাই আন্দোলনের সময় 28 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম সহ 4 জন আসামি রয়েছে, তাদের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে রিয়া গোপ সহ 9 জনকে হত্যা মামলায় শামীম ওসমান সহ মোট 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটির সাক্ষ্য গ্রহণ এবং সূচনা বক্তব্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজকে ট্রাইব্যুনাল 1-এ, সেটি আওয়ামী লীগ শাসন আমলে যশোরের চৌগাছা উপজেলায় 2 শিবির নেতাকে বন্দুকযুদ্ধ সাজিয়ে পায়ে গুলি করা হয় এবং এর ফলে তাদের 2 জনেরই পা নষ্ট হয়ে যায় এবং তারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। সেই মানবতাবিরোধী অপরাধ মামলায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে
তারা আজকে সাক্ষ্য দেবেন এবং এই মামলায় মোট 11 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। সেই যারা পঙ্গুত্ব বরণ করেছিলেন সেই দুইজন আজ ট্রাইব্যুনাল এসেছেন এবং তাদের দুইজনের সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ইমাম তাইম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এই দিনে এই মামলাতে মূলত এর আগে 2 পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হয়েছিল এবং আজ নতুন একজন সাক্ষী সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টে যে মামলাগুলো চলছে সেই মামলার সব শেষ খবর। ইমন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুশিন ইস্যুর সবশেষ খবর জানাতে কুড়িগ্রাম সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। আমরা শুরুতেই আলমগীর হোসেনের কাছ থেকেই তথ্য জানবো। আলমগীর হোসেনের কাছে চলে যাচ্ছি। আলমগীর হোসেন, আপনি কুড়িগ্রামে আছেন, সেখানতে তো পুশিনের চেষ্টা চলছে, আর পুশিনের চেষ্টা রোধে বিজিবি থেকে শুরু করে স্থানীয়রাও চেষ্টা করছেন। তো সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবং স্থানীয় যেসব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক একটি সতর্ক অবস্থায় রয়েছে, যেন কোনো ধরনের পুশিনের ঘটনা বা কোনো অনুপ্রবেশকারী যেন বাংলাদেশে না প্রবেশ করতে পারে সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখেছেন। আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে গত রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক যে পুশিনের ঘটনা ঘটেছিল, 9 জনকে তারা চেষ্টা করেছিল এই গয়টাপাড়া এলাকাতে এখানে পুশিন করার জন্য। এখানে কিন্তু 6 জন রয়েছে, এখানে 2 জন শিশু, নারী সহ কিন্তু পুরুষ মোট 6 জন। এখানে তারা প্রায় 53 ঘন্টা যাবত এই নোম্যান্স ল্যান্ড এরিয়াতে তারা এখানে অবস্থান করছেন। এখানে কিন্তু তাদেরকে, এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সর্বক্ষণিক বিভিন্নভাবে দেখেছি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য, খাবার পানীয় এছাড়াও বিভিন্ন শুকনো খাবার সহ নানা ধরনের সহযোগিতা তারা করছেন। আমি আপনাকে শুধু আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই 9 জনকে নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশি যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিজিবি, এছাড়া ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে একাধিকবার তারা এখানে বৈঠক করেছেন এই 9 জনকে নিয়ে, কিন্তু এই সেসব বৈঠকে কিন্তু কোনো ফলপ্রসূ ফল কিন্তু আসেনি, যার ফলে কিন্তু এই 9 জন এখনো শূন্য রেখায় অবস্থান করছেন। পাশাপাশি আমরা বিজিবির তরফ থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে তারা অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল আরো জোরদার করেছে। এছাড়াও যারা স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন, বিভিন্ন তরুণ থেকে শুরু করে বিভিন্ন বৃদ্ধ পর্যায়ের মানুষ আমরা দেখেছি বিজিবির সাথে হাতে হাত মিলিয়ে তারা কিন্তু এখানে বিভিন্নভাবে তারাও টহল দিচ্ছেন, যেন অনুপ্রবেশের ঘটনা কিন্তু যেন এখানে আর না ঘটে। পাশাপাশি আমরা যে বিষয়টি জানতে পেরেছি স্থানীয়দের তরফ থেকে, যেখানে ভারতীয় যে সীমান্তের যেসব লাইট গুলো রয়েছে, অর্থাৎ বর্ডার এরিয়ার যেসব লাইট গুলো থাকে, তারা কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে রাত হলে কিন্তু সেসব তারা আসলে বন্ধ করে দেয়। আর সেসব বন্ধ করে দেওয়ার ফলে যে তখন অন্ধকারের মধ্যে কিন্তু তারা এই অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। কিন্তু এখানে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয়রা সজাগ থাকার ফলে এবং তৎপর থাকার ফলেই কিন্তু তারা সেসব অনুপ্রবেশ কিন্তু আসলে করতে ব্যর্থ হচ্ছে। তো পাশাপাশি আমরা বিজিবির তরফ থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে, তাদের টহল বাড়ানো হয়েছে এবং সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা সর্বক্ষণিকই একটি টহলের মধ্য দিয়ে যাচ্ছেন যেন কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা যেন এখানে না ঘটে। তো পাশাপাশি আমরা আরো স্থানীয়দের বিষয় থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে শুধু এই 9 জনকেই নয়, পাশাপাশি তারা বিএসএফ কিন্তু প্রায় প্রতি রাতেই বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নাগরিককে তারা এখানে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছেন। তো স্থানীয়রা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, তারা বিভিন্ন দল বেঁধে বিভিন্ন সময় তারা এখানে টহলরত অবস্থায় স্থানীয়রা থাকে, যেন কোনো ধরনের অনুপ্রবেশ এখানে না ঘটতে পারে। কোনো ধরনের ঘটনা ঘটলে কিন্তু স্থানীয়রা বিজিবিকে খবর দেওয়ার সাথে সাথেই কিন্তু বিজিবি সেই ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা তা কিন্তু তারা নিচ্ছেন। আমরা এখানে অনেক বিজিবি সদস্যকে দেখতে পেয়েছি যে তারা, আপনারা হয়তো দেখতে পাবেন যে বিজিবি সদস্যরা এখানে টহলরত অবস্থায় রয়েছে। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষীর যেসব বাহিনী রয়েছেন বিএসএফ, তারাও কিন্তু সেই পাশে টহলরত অবস্থায় রয়েছে। সেই 2 বাহিনীর মাঝখানে, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত এরিয়াতে যে নোম্যান্স ল্যান্ডের যে জায়গাটুকু রয়েছে, সেখানে কিন্তু এই যারা অনুপ্রবেশকারী হিসেবে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ বাহিনী, তাদেরকে সেখানে আসলে কিন্তু আটক রাখা হয়েছে। এখানে সব থেকে যে আসলে এই মানবতার বিষয়টি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি, এখানে একটি 6 মাস বয়সী বাচ্চা ছাড়াও আরেকটি বাচ্চা রয়েছে। এখানে কিন্তু তীব্র গরম, আপনি হয়তো লক্ষ্য করতে পারবেন যে এখানে তীব্র গরমে কিন্তু এখানে আসলে থাকাটা অনেক কঠিন হয়ে পড়েছে। সেই অবস্থায় কিন্তু তারা এই তীব্র গরম, রোদ, বৃষ্টি পেরিয়ে কিন্তু তারা 53 ঘন্টা যাবত তারা এখানে অবস্থান করছেন। তো আমরা যে বিষয়টি, স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে 2 বাহিনীর মধ্যে একটি দ্রুত সময়ের মধ্যে বসে আরেকটি বৈঠক যেন এই 9 জনের একটি সুরা হয়, তাদেরকে যেন ওই ভারতে আবার ফিরিয়ে নেওয়া হয়, এমন একটি দাবি কিন্তু তারা তুলেছেন।
তো বিজেপি যে বিষয়টা বলছে, তারা চেষ্টা করছে মানুষের সাথে কথা বলে এই বিষয়টি সমাধানের জন্য। পাশাপাশি বিজেপি সার্বক্ষণিক একটি তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন যেন কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা বাংলাদেশে না ঘটে। ইমন, আপনার কাছ থেকে আরেকটি ব্যাপার জানতে চাই। এই যে আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরো জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় আজও আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে জানাতে চট্টগ্রাম মহানগর আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। চলে যাচ্ছি তার কাছে। অভি, এই যে মামলার আসলে অগ্রগতি কতদূর চলল? এই মামলাটা যখন রামিসা হত্যা মামলায় চারদিকে উত্তাল ছিল দেশ, তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। তো এই মামলার রায় আসলে কতটা দ্রুত হচ্ছে এবং রায় কবে ঘোষণা করা হবে, সব মিলিয়ে জানাবেন। তুমি যদি বলে রাখি, আগামীকাল 10:30টায় মামলার রায় ঘোষণা করা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই চার্জশিট দেওয়া হয়েছে। এই মামলার যারা তদন্তকারী কর্মকর্তা ছিলেন, প্রথম থেকে আসলে এই মামলাটাকে ঘিরে মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি ছিল। কারণ রামিসা হত্যার একদিনের মাথায় কিন্তু চট্টগ্রামের যে বাকুলিয়া এলাকায় একটি 4 বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনা ঘটে, এটি নিয়ে চট্টগ্রামবাসী অনেক বেশি ক্ষুব্ধ ছিল। আপনি জানেন, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় বলা যায় 8 থেকে 10 ঘন্টা ধরে এই ঘটনাকে ঘিরে প্রচণ্ড রকমের সংঘর্ষ হয়েছে, নানা ধরনের ঝামেলা হয়েছে। ফলে যারা স্থানীয় রয়েছেন তারা বলছিলেন যে চট্টগ্রামে এর আগেও যে ধর্ষণের ঘটনাগুলো হয়েছে তার দৃষ্টান্তমূলক কোনো ধরনের শাস্তি হয়নি। সে কারণেই মানুষজন পুলিশের উপরে একটি অনাস্থা ছিল। সে কারণেই তারা আসলে এই মামলার যে আসামি ছিলেন তাকে স্থানীয় জনতারা তাদের হাতে নিয়ে নেওয়ার জন্য যে ঝামেলা করেছিলেন বা সংঘর্ষ করেছিলেন, সেটি নিয়ে অনেক বেশি ক্ষুব্ধ হয়েছে বলা যায়। এবং পুলিশ অবশেষে এটি চার্জশিট দিয়েছেন আরও বেশ কিছুদিন আগে, এবং সব কিছু মিলিয়ে আজকে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। আইনজীবীরা বলছেন তারা ন্যায় বিচারের পক্ষে আশা করছেন যেন এই মামলার রায় যেহেতু আগামীকাল 10:30টায় ঘোষণা করা হবে, মামলার ন্যায় বিচারের জন্য তারা আশাবাদী। এবং এই মামলাকে ঘিরে এখন পর্যন্ত 18 জন সাক্ষী দিয়েছেন। তার প্রতিবেশী এবং স্বজন যারা রয়েছেন তারাও এই মামলাকে ঘিরে অনেক বেশি আশা। তারা বলছেন যে শিশুদেরকে ধর্ষণের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আগামী দিনে কোনো মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে অনেক চিন্তা করবেন। এবং আপনি জানেন, এর আগেও সীতাকুণ্ডে একটি শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে ধর্ষণের পর, এবং সেই ঘটনার যে সে মামলার চার্জশিটে কিন্তু এরই মধ্যে দেওয়া হয়েছে গত 11 তারিখে। ফলে সব মিলিয়ে এই যে কয়েকটি ঘটনা ঘটছে, সে ঘটনাগুলোর এখন আস্তে আস্তে তদন্ত হচ্ছে, সেগুলো চার্জশিট দেওয়া হচ্ছে। এবং আগামীকাল যেহেতু এই মামলার রায় দেওয়া হবে, ফলে চট্টগ্রামবাসী মুখিয়ে আছেন, তার পরিবার সহ যে মামলার রায় কি হয় সেটি দেখার অপেক্ষায় এখন পুরো চট্টগ্রামবাসী। কারণ রামিসা হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি সেটি নিয়ে ঢাকা সহ পুরো বাংলাদেশের মানুষ একটি মুখিয়ে ছিলেন যে রায়টি আসলে আদতে কি হয়। সেক্ষেত্রে চট্টগ্রামের ক্ষেত্রেও একই বলা যায়, কারণ যেহেতু ধর্ষণ ঘটনা, মানুষজন দেখছেন, তারা বলছিলেন যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং এই যে শিশুদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেগুলো যেন সমাজে আর না হয়। এবং যারা অভিভাবক রয়েছেন তারাও অনেক বেশি আতঙ্কে আছেন, কারণ সন্তানদেরকে নিয়ে কিভাবে কি করবেন এগুলো নিয়ে কিন্তু বেশ চিন্তিত। এবং চট্টগ্রামে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, প্রতিটি ঘটনার যেন পুঙ্খানুপুঙ্খভাবে যে মামলাগুলো হয়েছে সেগুলোর যেন তদন্ত হয়ে থাকে। এবং পুলিশ কর্মকর্তারা বলছিলেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন প্রতিটি মামলার তদন্ত তারা খুব নিখুঁতভাবে করতে, যেন কোনো ধরনের গাফিলতি না থাকে, এবং তারাও আসলে চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায় এই যে আজকে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে, আইনজীবীরা বলছেন পুরো মামলা ঘিরে তারা প্রথম থেকেই আসলে অনেক বেশি সেনসিটিভ, যেহেতু মামলাটি তারা চেষ্টা করছেন সব জায়গা থেকে যত ধরনের এভিডেন্স ছিল সব কিছু আদালতে তারা উপস্থাপন করেছেন, যুক্তিতর্ক হয়েছে। মামলার সাথে যারা জড়িত সবাইকে আসলে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সবশেষ হচ্ছে এটি তাদের আশা। এবং পরিবারের সাথে আমরা কথা বলেছি, পরিবার বলছেন এইসব মামলাগুলোর ক্ষেত্রে যত দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করা হবে ততই আসলে মানুষের জন্য মঙ্গল হবে, যা পরিবাররা একটি দৃষ্টান্তমূলক তারা আসলে শাস্তি দিলে, যে ঘটনার জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলে পরিবারও অনেকটা তারা
একটু স্বস্তিতে থাকবেন এমনটাই বলা হচ্ছে। এবং আজকে আসলে সকাল 9:30টায় এই মামলা যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে এবং আগামীকাল যেহেতু 10:30 নাগাদ রায় ঘোষণা করা হবে, এখন পর্যন্ত আসলে এটিই ছিল। এবং পরবর্তীতে আমরা আসলে রায় কি ঘোষণা করা হয়, যেহেতু কালকে রায় ঘোষণা করা হবে, সেক্ষেত্রে বলা যাবে কি আসছে। বা আইনজীবীরা তো এখন পর্যন্ত তারা বলছেন তারা আসলে ন্যায় বিচারের আশা করছেন, যেহেতু মামলাকে ঘিরে যত ধরনের এভিডেন্স ছিল, সাক্ষী নেওয়া হয়েছে এবং এছাড়া আনুষঙ্গিক যে এভিডেন্সগুলো সেগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এই যে চট্টগ্রামের বাকলিয়া শিশু ধর্ষণ, এটি চট্টগ্রামে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। কারণ এর আগে অন্তত এমন কোনো ঘটনা ঘটেনি যে ধর্ষণের পর স্থানীয় জনতার মধ্যে পুলিশের দুপক্ষের মধ্যে ব্যাপকভাবে আসলে সংঘর্ষ হয়েছে। সেই রাতটা আসলে খুবই মর্মাহত ছিল, কারণ পুলিশ স্থানীয় জনতার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, স্থানীয় জনতা তারা কোনোভাবে আসলে আশ্বস্ত হতে পারছিলেন না যে পুলিশের কাছে আসামি চলে গেলে সেক্ষেত্রে মামলাটি হবে কিনা বা তারা আসলে আদৌ বিচার পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক ধরনের সমস্যা ছিল। সে কারণেই কিন্তু এই রায়টাকে ঘিরে মানুষের যে আশা ভরসা ছিল সেটি অনেক বেশি ছিল। সে কারণেই পুলিশ প্রথম থেকেই এই মামলাটাকে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য তারা চেষ্টা করেছিলেন। আমরা দেখেছি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিট দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা যারা ছিলেন, বাকলিয়া থানার ওসি বা যারা সংশ্লিষ্ট ছিলেন, তারা খুব সহযোগিতা করেছেন এবং এই মামলার জন্য যত ধরনের এভিডেন্স ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যারা যে সমস্ত সংশ্লিষ্টরা রয়েছেন সবাই কিন্তু সহযোগিতা করেছেন। সে কারণেই বলা যায় খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট মামলার দেয়া হয়েছে এবং অবশেষে আগামীকাল সকাল 10:30 নাগাদ রায় ঘোষণা করা হবে। এবং মানুষজন বলছিলেন যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের বিচারের প্রতি যে আস্থা সেটি অনেকটা বাড়বে এবং পুলিশ শুরু থেকে স্থানীয় জনতা এবং পরিবারকে বোঝানোর চেষ্টা করছিলেন যে মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা করা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবই করা হবে। এবং এই ছিল সার্বিক বিষয়। এবং আমরা দেখেছি অন্যান্য যে সময়গুলোতে ধর্ষণ হওয়ার পর মামলা হলেও কোনো ধরনের অগ্রগতি হতো না, মানুষজন এটা নিয়ে ক্ষুব্ধ থাকতো, কারণ যেই ধর্ষণ যাদেরকে করা হতো বা যে সমস্ত শিশুদেরকে, সেই পরিবারটা অভি, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে বেশ চাঞ্চল্যকর এবং ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, তারপর পুলিশ আসলে আসামিকে নিয়ে যেতে পেরেছেন। তো জানতে চাই, চট্টগ্রামে তো এ ধরনের ধর্ষণের ঘটনা আগেও ঘটেছে, তো নতুন করে রামিসা হত্যার আলোচনা হওয়ার পরে সব হত্যাকাণ্ডের বিচার দ্রুতগতিতে হচ্ছে কিনা? আপনার কি মনে হয় রায় কি এখন দ্রুত দেওয়া হচ্ছে? কোনো দৃষ্টান্ত স্থাপন করা হবে কিনা আবারও? হ্যাঁ, ইমন, এখন পর্যন্ত চট্টগ্রামে এইটি অনেক আলোচিত ঘটনা এবং এই দ্রুত সময়ের মধ্যে আমরা যদি বলি এটির চার্জশিট দেওয়া হয়েছে, মামলার রায় ঘোষণা করা হলো আজকে আগামীকাল 10:30টায়। ফলে অন্যান্য মামলার সাথে যদি আমরা তুলনা করি, এটা হচ্ছে প্রথম চট্টগ্রামে যে খুব দ্রুত সময়ের মধ্যে মামলা চার্জশিট দেওয়া হলো, রায় ঘোষণা করা হয়েছে। যুক্তিতর্ক থেকে শুরু করে নানা যে আনুষ্ঠানিক কার্যক্রম, অর্থাৎ একটা মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, এটি প্রথম। এবং এটি প্রথম হওয়ার ফলে মানুষের মধ্যে কিছুটা আস্থা বেড়েছে এবং সবশেষ আমরা দেখতে পাবো যে মামলার রায় আসলে কি ঘোষণা করা হয়। সেক্ষেত্রে বলা যায় এই যে রামিসা হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের বাকলিয়া 4 বছরের শিশু ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেটি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে, মামলার রায় ঘোষণা করা হচ্ছে। এখন দেখার বিষয় রায় কি হয়। সেক্ষেত্রে মানুষের আস্থার যে প্রতীক সেটি কিছুটা বেড়েছে এবং রায়ে যদি সন্তোষ হয় সেক্ষেত্রে চট্টগ্রামবাসী সহ মানুষজন এই যে আইনি প্রক্রিয়া সেটিকে সাধুবাদ জানাবেন। ইমন। মামুনুর রশিদ অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 7 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আজ স্মারকলিপি পেশ করবেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ ব্যাপারে জানাতে মতিঝিল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ওয়ালিদ সাকিব, চলে যাচ্ছে তার কাছে। সাকিব, সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে তো বেশ কিছু স্মারকলিপি দেওয়া হবে আজকে। স্মারকলিপিতে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং তারা কি দাবি করছেন সেটা জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। ইসলামী ব্যাংকের সামনে এখন পর্যন্ত সচেতন গ্রাহক ফোরামের লোকজন আসলে জড়ো হয়েছেন, ঠিক তারা কোনো কর্মসূচি এখন পালন করছেন না, তারা অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অল্প কিছু মানুষ করে জড়ো হয়ে আছেন বিভিন্ন জায়গায়। আজকে তাদের যেই কর্মসূচি সেটি হচ্ছে তারা গভর্নরের কাছে তারা স্মারকলিপি পেশ করবেন। ইসলামী ব্যাংকে নতুন করে যেই পর্ষদ নিয়োগ দেওয়া হবে
সেই পর্ষদে যেন যোগ্য লোকদের সমন্বয়ে সেই পর্ষদ গঠন করা হয়, সে দাবিতে তারা আজকে স্মারকলিপি পেশ করবেন। আমরা যদি একটু বলি যে গত পরশু দিন অর্থাৎ গত রোববার রাতে কিন্তু ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল খুরশিদ আলমকে, সেই চেয়ারম্যানের নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি বাকি যে পরিচালকরা ছিলেন সবাইকে আসলে মানে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলেছে যে জনস্বার্থে এবং আমানতকারীদের যে স্বার্থ বিবেচনা করে আসলে এই সিদ্ধান্ত তারা নিয়েছে, পুরো পর্ষদ বাতিল করেছে। এখানে এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের নতুন কোনো পর্ষদ দেওয়া হয়নি, আগের পর্ষদ বাতিল করা হলেও সেক্ষেত্রে এখানে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক জহির হোসেন, যাকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আসলে ইসলামী ব্যাংকের যে বোর্ডের পর্ষদের যে ক্ষমতা, সব ধরনের ক্ষমতা তার কাছে থাকবে। স্পেসিফিকভাবে তার পদবি কি হবে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক বলেনি, শুধুমাত্র তাকে ইসলামী ব্যাংকের পর্ষদের অর্থাৎ ইসলামী ব্যাংকের পর্ষদ যে সিদ্ধান্তগুলো নেয় সে ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারবেন, সেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তিনি কি চেয়ারম্যান হবেন কিংবা তার পদবি কি হবে, প্রশাসক হবে কিনা, সে ধরনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক জানায়নি, সে ধরনের কোনো পদবি আসলে উল্লেখ করেনি। আমরা এরপর থেকে দেখেছি গতকাল, এর আগে আমরা যেমনটি দেখছিলাম যে এখানে বিভিন্ন সময় পুলিশের উপস্থিতি ছিল, পুলিশের যে প্রস্তুতি থাকতো, বিশেষ করে জল কামান বা তাদের আরও ব্যাপক উপস্থিতি থাকতো। সেই ক্ষেত্রে আজকে সেরকম উপস্থিতিও নেই, খুব অল্প সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে এখানে উপস্থিত আছেন। তারা আসলে এখানে যেহেতু কোনো ধরনের আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি নেই, সেক্ষেত্রে তারাও অলস সময় পার করছেন। আপনাকে যদি বলি যে ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে ঈদের আগে নতুন করে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নিয়োগ দেওয়ার প্রেক্ষাপট ছিল ওই দিন ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর এম জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করেছিলেন। তিনি পদত্যাগ করার পরপর রাতের মধ্যেই খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর আসলে আমানতকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গ্রাহক ফোরামের ব্যানারে শুধু মতিঝিলেই নয়, রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আসলে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সেক্ষেত্রে তারা বলেছিলেন যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই খুরশিদ আলমকে আসলে তার পদত্যাগ দাবি করেছিলেন, অথবা বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করা হয়েছিল তার অপসারণ করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকের যে গ্রাহক ফোরামের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তখন মন্তব্য করেছিল। বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছিলেন রাস্তার আন্দোলনে আসলে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না, অর্থাৎ খুরশিদ আলমকে তারা পরিবর্তন করবেন না। কিন্তু পরবর্তীতে আসলে এটি রাস্তার আন্দোলনেই সীমাবদ্ধ থাকেনি, এটি আমানতকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। আমানতকারীদের মধ্যে অস্থিরতা তৈরি হওয়ার কারণে আসলে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন হয়েছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে 4,000 কোটি টাকা উত্তোলন হয়েছে। এসব প্রেক্ষিতে বাধ্য হয়ে একরকম বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো বোর্ডের নিয়োগ বাতিল করেছে। ওয়ালিদ সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্দোলন শুরু হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে বিস্তারিত আমরা জানব। টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র সীমার মাছ ধরার 7 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। আটককৃত জেলেদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, আর আটককৃত জেলেদের পরিবারের সদস্যরা কি বলছেন? 7 জেলেকে মিয়ানমারের আরাকান আর্মি সশস্ত্র গোষ্ঠী ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে আজকে মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রকাশ করতে আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিকের অধিক বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক রয়েছে। আমরা সেটা মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক রয়েছে। তবে যে জেলেরা রয়েছেন তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন। যারা জেলে রয়েছেন, জেলে পরিবারের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে তাদেরকে ধরে না যাওয়ার কারণে তারা অনেক কষ্টে দিন যাপন করছেন, এবং তাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছেন যারা মাদ্রাসায় স্কুলে পড়ছেন, তারা এখন তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের যে একটা দাবি রয়েছে প্রশাসনকে জোরালোভাবে যদি নাফ নদী এবং বঙ্গোপসাগরে টহল জোরদার করা হয়, তাহলে তারা নিরাপদে মাছ শিকার করে দেশে ফিরে আসতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা আটক জেলে রয়েছেন তাদেরকে দ্রুত ফেরত আনার বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন, এবং তাদের যে শেষ সম্বলগুলো, যে ট্রলারগুলো রয়েছেন, তাদেরকে আটকের পরে যে ট্রলারগুলো তাদেরকে ফেরত দিচ্ছেন না, যার ফলে তারা জেলে রয়েছেন, তারা অনেক কষ্টে দিন যাপন করছেন। যে ট্রলারগুলো তারা ক্রয় করছিলেন তারা
কিস্তির টাকা নিয়ে তারা সে ট্রলারগুলো তৈরি করছিলেন এবং ট্রলারগুলো আটকের পরে তারা সে কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে জেলেপল্লীতে যে শিশুরা রয়েছে তাদের পড়ালেখা একদম পিছিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে জেলেদের যে বই আতঙ্কের মধ্যে রয়েছেন সেটি কাটিয়ে ওঠার জন্য যারা প্রশাসন রয়েছে তাদের দ্রুত যদি সাগর এবং নাফ নদীতে অভিযান পরিচালনা করা হয় এবং টহল জোরদার করা হয় তাহলে তারা নিরাপদে মাছ শিকার করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যে তথ্য পেয়েছি, প্রশাসন বলছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দ্রুত ফেরত আনার বিষয়ে, যারা জেলে রয়েছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে গত মাসের যে প্রায় 14 জন জেলেকে ফেরত আনা হয়েছিল বিজিবি এবং তাদেরকে আরাকান আর্মি এবং বিজিবির সাথে নাফ নদীতে এবং দুই পক্ষের সমঝোতার মাধ্যমে তাদেরকে ফেরত আনা হয়েছিল। এবং এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। শহীদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁও মহাখালী সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। এ ব্যাপারে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মৌমিতা মৌ। মৌমিতা, পোশাক কারখানার শ্রমিকরা কি কি দাবি তুলে ধরছেন? বেতন ভাতার পাশাপাশি তারা কোনো ধরনের আলটিমেটাম দিচ্ছেন কিনা যে কতদিনের মধ্যে বেতন ভাতা পূরণ করতে হবে বা দিতে হবে? আরেকটি ব্যাপার জানাবেন যে ওই সড়ক তো জনবহুল এবং যানজটের কোনো সৃষ্টি হয়েছে কিনা এই অবরোধের ফলে? একদমই ইমন, এই সড়ক এবং দুই পাশের যে সড়ক সবগুলো সড়কে কিন্তু এই নাসা গ্রুপের যে কর্মচারী রয়েছেন, তারা যে শ্রমিক রয়েছেন, তারা যে বকেয়া বেতনের দাবিতে অবরোধ করে রেখেছেন। এর ফলে কিন্তু সড়কের দুই পাশেই যানজট সৃষ্টি হয়েছে। এই দিক থেকে ফার্মগেট যাওয়ার যে এলিভেটেড এক্সপ্রেসের যে রাস্তায়, এছাড়াও যে মহাখালীর রাস্তা, তিব্বতের রাস্তা, সাত রাস্তা, সবগুলো সড়কে কিন্তু এই অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল একদমই বন্ধ হয়ে রয়েছে। সেই মগবাজার পর্যন্ত রাস্তার দুই পাশের সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। এই নাসা মেইনল্যান্ডের আওতাধীন যে নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এদের যে পোশাক শ্রমিক যারা, তারা বলছেন যে বকেয়া 3 মাসের বেতনের দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছেন। মে মাস 2026 মাসের যে বেতন, সেই বেতন তারা পাননি। এছাড়া 2025 সনের ছুটির টাকা তারা এখন পর্যন্ত পাননি। ডিসেম্বর 2025-এর এরিয়া বিলের টাকা তারা পাননি এবং নোটিশ পে বিল পরিশোধও তারা করেননি। তারা বলছেন যে ঈদের ছুটির পর নাসা গ্রুপ তাদের স্থায়ী তাদের কোম্পানি বন্ধ করে দিয়েছে, এরকম একটি নোটিশ তাদেরকে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাদের যে বকেয়া বেতন রয়েছে সেই বেতন তাদেরকে পরিশোধ করা হয়নি এবং সেই বকেয়া বেতনের দাবিতেই কিন্তু তারা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করেছে। এর আগেও আমরা দেখেছিলাম 4 জুন এবং 8 জুনও কিন্তু এই নাসা গ্রুপের যে শ্রমিক যারা রয়েছেন তারা এই সড়কটি অবরোধ করেছিলেন এবং এটি যেহেতু বেশ জনগুরুত্বপূর্ণ একটি শহর, এই সড়ক, এখান থেকে মহাখালীর যে সড়ক, এই সড়কের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তা এবং ফার্মগেট যাওয়ার যে সড়ক, সেই সড়কটিও কিন্তু সম্পূর্ণ বন্ধ। এছাড়া 7 রাস্তা ধরে যে মগবাজার যাওয়ার যে রাস্তা, এছাড়াও অন্য ওই সড়ক ধরে যে অন্য সড়কগুলো রয়েছে, ওই সকল সড়কের যান চলাচল এই মুহূর্তে বন্ধ। প্রায় 1 ঘন্টা সময় যাবত এই সড়ক চলাচলের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে কিন্তু এই সড়কে যেসব যাত্রীরা যারা গণপরিবহন সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য এসেছিলেন, তারা কিন্তু এই সড়কটি বন্ধ থাকার কারণে এখন জনদুর্ভোগ পড়েছেন এবং এই গ্রুপের এই যে শ্রমিক যারা এই সড়কটি এই মুহূর্তে অবরোধ করে আছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি, তারা এই সড়কে অবস্থান করেছেন এবং তারা এই অবরোধ বিক্ষোভকারীদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এবং তারা আর অপেক্ষা করতে রাজি নন এবং কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাদেরকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না যে কবে নাগাদ তাদের এই যে বকেয়া বেতন ভাতা রয়েছে সেগুলো পরিশোধ করা হবে। তারা কিন্তু একটি কাগজ আমাদেরকে দিয়েছেন যেখানে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো রয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে মে 2026 থেকে এখন পর্যন্ত তাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি, সেই বেতনের টাকা তারা চান এবং 2025 সনের ছুটির টাকা, সেই গত বছরের ছুটির টাকা তারা এখন পর্যন্ত পাননি, সেই টাকা তারা চান এবং ডিসেম্বর 2025-এর এরিয়াল বিলের টাকাও তারা এখন পর্যন্ত পাননি, সেই বিলের টাকা এবং বন্ধ হওয়ার আগে যে নোটিশ পে বিল, সেই পে বিলের টাকাও তারা পরিশোধ করেনি এবং এই কারণেই কিন্তু তারা এই সড়কটি অবরোধ করে দাঁড়িয়ে আছে এবং এর ফলে এই দুই পাশের যে সড়ক, এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং 1 ঘন্টা যাবত এই সড়কের যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। ইমন।
অসংখ্য ধন্যবাদ। ভোলায় নদী ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তপু, এই কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি কি দাবি তারা তুলে ধরছেন, আর এই দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কিছু বলছে কিনা? ভোলা শহরের যুগের খুলে মূলত ভোলা শহর রক্ষাবাদের হুমকির মুখে আছে। ভাঙছে নদী, বিলীন হচ্ছে জনপদ, হুমকির মুখে ভোলা শহর রক্ষাবাদ। এবং এই ভোলার শিবপুর, মেদুয়া এবং ধনিয়া তিনটি ইউনিয়ন এখন এই চরম ভাঙন আতঙ্কের মধ্যে রয়েছে। গত একটি বছর আগে কিন্তু এই জায়গাতেই শিবপুরবাসী কিন্তু তারা আন্দোলন করেছিলেন নদী ভাঙনের হাত থেকে টেকসই ব্লকের দাবিতে, কিন্তু সেটি এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। ফলে আবারও সেই শিবপুরবাসী তারা ব্লকের দাবিতে কিন্তু আজকে এই রাজপথে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিবপুরের যারা ছোট থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ সবাই কিন্তু এইখানে অবস্থান নিয়েছেন, নিয়ে তারা কিন্তু ব্লকের দাবিতে তারা এখানে নিয়েছেন এবং তারা আজকে বলছেন শুধু আশ্বাস নয়, ব্লকের দাবিতে তারা কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা আসলে কি দাবি নিয়ে আসলে এখানে দাঁড়িয়েছেন। যে আমরা আজকে 7 থেকে 8 বছর আমাদের ইউনিয়ন, দৈন্যা ইউনিয়ন এবং মেদুয়ার একটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে কয়েকবার জানানো হয়েছে এবং তাদের তরফ থেকে তারা পাঠায় বালির বস্তা আর হলো ওই যে বালি, এটা হলো সরকারি টাকাটা তছরূপ করার জন্য এই পানি উন্নয়ন বোর্ডের আমলারা এবং ঠিকাদারের যোগ সাজুদে এইভাবে কদিন পর পরে বালির বস্তা পালায়। তো বালির বস্তার হিসাব রাখা যায় না। আমরা তাদের কাছে দাবি করছি টেকসই ব্লক দেওয়ার জন্য। ভোলা শহরে সব জায়গায় আছে, শুধু আমাদের 2-3টা ইউনিয়ন ধনিয়া, শিবপুর এবং মেদুয়া, এখানে আমাদেরকে আজ থেকে 1 বছর আগে ওনারা কমিটমেন্ট দিয়েছিল যে 1 মাসের ভিতরে টেকসই বেড়িবাদ করে দিবে ব্লকের মাধ্যমে, কিন্তু তারা করেন নাই। আগে আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল নদী, এখন আমার বাড়ি থেকে নদীর গর্জন শোনা যাচ্ছে। শুনছিলাম যে এখানকার যারা আছেন তাদের কাছ থেকে আমরা আরো কয়েকজন তরুণদের কাছে শুনতে চাই কি দাবি নিয়ে তোমরা এখানে অবস্থান করছো। আমাদের বিগত দিন আমরা নদী ভাঙনের কবলে, আমাদের বাপ দাদাদের অনেক সম্পত্তি নদী ছিনিয়ে নিয়ে গেছে। আমরা প্রত্যেকবার মানববন্ধন করি, কিন্তু এই পানি উন্নয়ন বোর্ড আমাদের প্রত্যেকবার আমাদের সাথে প্রতারণা করে। প্রত্যেকবার আমরা দাবি নিয়ে উঠলে আমাদেরকে একটা আশ্বাস দিয়ে তারা ফিরিয়ে দেয়। এবার আমরা লিখিত এবং মিডিয়ার সামনে তারা বলতে হবে যে আমাদের দাবি 1 মাসের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে। যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা এখান থেকে যাব, না হলে আমরা রাস্তা ব্রেকআপ করে ঘাড়ে থাকবো। শুনতে পাচ্ছিলাম এইখানে তারা এই অবস্থানের কারণে কিন্তু ইতিমধ্যে ভোলা চরপেশনে যে আঞ্চলিক মহাসড়ক সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে চলাচলের এবং মানুষ একরকম ভোগান্তির মধ্যে আছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই পানি ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 75 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু এককে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। যদি ওটি আসলে পাশ হয় তাহলে হয়তো বা এই ভোলা শহর রক্ষাবাদের সেটি কাজটি আগামী শুষ্ক মৌসুম থেকে শুরু হওয়ার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং এটি দ্রুত কার্যকর না হলে কিন্তু ভোলা শহর রক্ষাবাদী হুমকির মধ্যে এই যেই পয়েন্টটিতে আসলে মানববন্ধন করা হচ্ছে সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হচ্ছে সেই শিবপুর পয়েন্ট। তাহলে সেই ক্ষেত্রে ভাঙনটা যদি মূল বেড়িবাঁধে যদি আঘাত হানে সেই ক্ষেত্রে তাহলে কিন্তু হয়তোবা এটি কিন্তু ভেঙে যাবে। তাহলে হয়তোবা ভেঙে গেলে কিন্তু শহর রক্ষাবাদী কিন্তু একরকম হুমকির মধ্যে। তাই এই ভোলাবাসীর দাবি দ্রুত শিবপুরের এই পয়েন্টটি ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য টেকসই ব্লক দেওয়ার দাবি জানিয়েছেন। ভোলার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইমন। আদিল হোসেন তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোলায় নদী ভাঙন প্রতিরোধে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিল হোসেন তপু। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বজরুল আমিন চৌধুরী। বজরুল আমিন, আসলে নরসিংদী থেকে কোন ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষ ঘটলো, আর আইনশৃঙ্খলা বাহিনী সেই সংঘর্ষের ঘটনাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিনা? আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু ভোরের দিকে এই সংঘর্ষ ঘটে এবং এখানকার যে চিরায়ত বিষয় যে আধিপত্য বিস্তার, এটিকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়। এলাকাবাসী আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে এই ঘটনার যে সূত্রপাত সেটি কিন্তু গত বছরের 8ই ডিসেম্বর একটি হত্যাকাণ্ডকে সংগঠিত হয়ে একটি গ্রুপ সেটি কিন্তু তাদেরকে এই এলাকা ছাড়া করা হয় এবং তারাই কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই এলাকায় আবার ওঠার চেষ্টা করে
করে, যার ফলশ্রুতিতে আজকে সকালবেলা তারা যেই এই গ্রুপটি হচ্ছে ফেলুরবাড়ি গ্রুপ বলে, এই ফেলুরবাড়ি গ্রুপের যে সদস্যরা যারা বাইরে ছিলেন দীর্ঘদিন প্রায় 6 মাসের মতন, তারা কিন্তু তাদের এলাকায় ওঠার চেষ্টা করেন এবং এই মুহূর্তে তারা আরও একটি গ্রুপের সহায়তায় তারা সকালে একদম ভোরে স্পিড বোট যোগে, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যেই নদীটি রয়েছে মেঘনা নদীর এদিক দিয়ে কিন্তু তারা এখানে ওঠার চেষ্টা করে এবং সেখানে উঠেই আগ্নেয়াস্ত্রের মাধ্যমে তারা গুলিবর্ষণ করতে করতে তাদের বাড়ি এই একটু সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই রাস্তা দিয়েই তারা কিন্তু তাদের বাড়ি যেই সামনে এলাকা, যে এলাকাতে গোলাগুলি হয়েছে সেখানে তারা গিয়েছেন এবং যাত্রাপথে তারা কিন্তু মুহুর্মুহু গুলি করে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা ওখানে উপস্থিত হয়েছেন এবং শেষ মুহূর্তে কিন্তু দুই পক্ষের মধ্যে, অর্থাৎ ফেলুর বাড়ির গ্রুপ এবং সহি মেম্বার আছে, সহি মেম্বার গ্রুপের যেই গ্রুপের যে সদস্যরা তারা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়ে তারা তাদেরকে আবারও বাড়ি ছাড়া করে দেয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কিন্তু আসে, একটু পরে চলে আসে পুলিশ এবং আমাদের সাথে তাদের কথা হয়েছে। তারা বলছেন যে এখন তাদের এই পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যদি আরও আবার যেন কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে সেই জন্য তাদের গোয়েন্দা তৎপরতার পাশাপাশি অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই চর অঞ্চলের একটা সময় কিন্তু ট্যাটা নির্ভর সংঘর্ষ ছিল, কিন্তু এখন কিন্তু ট্যাটার বদলে সেখানে আগ্নেয়াস্ত্র নির্ভর হয়ে গেছে। এই বিষয়ে আমার একটি প্রতিবেদন করা ছিল, ইনভেস্টিগেটিভ একটি প্রতিবেদন করেছিলাম, যেখানে আমি দেখাতে চেষ্টা করেছি যে শুধু আগ্নেয়াস্ত্রের মাধ্যমেই কিন্তু এখানকার আধিপত্য বিস্তার নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং কোথা থেকে এই জিনিসগুলো আসে সেগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদেরকে পুলিশ বলেছেন তারা সচেষ্ট রয়েছেন এবং দীর্ঘ 6 মাস কিন্তু এই এলাকাটি মোটামুটিভাবে কোনো ধরনের সহিংস ঘটনার বাইরে ছিল, কিন্তু আজকে সকালে হঠাৎ করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়, যার ফলশ্রুতিতে একজনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু আহত হয়েছেন, যারা কিন্তু চিকিৎসা নিয়ে যে যার মতো গ্রেপ্তার এড়াতে তারা কিন্তু নিজেদের নিরাপদ স্থানে চলে গেছেন। আমি সদর হাসপাতালেও গিয়েছি আজকে সকালে, সেখানে গিয়েও আমি লক্ষ্য করেছি যে দুজনকে সেখানে নিয়ে আসা হয় এবং তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা গ্রেপ্তার এড়াতে তারা চলে গেছে এবং এখানে এসে আমরা লক্ষ্য করেছি যে দুই পক্ষেরই বেশ কিছু সংখ্যক মানুষ আহত হয়েছে, কিন্তু তারা গ্রেপ্তারের ভয়ে কিন্তু তারা চিকিৎসা নিয়ে নিজেদের সেভ করার জন্য কিন্তু তারা চলে গিয়েছেন এবং এই যে ঘটনা ঘটছে স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে আছেন এবং তারা চাইছেন আর কখনো যাতে এই ধরনের সহিংস ঘটনার মাধ্যমে রক্তপাতের সৃষ্টি না হয় এবং এই ধরনের যে সহিংস ঘটনা সেগুলো যেন চিরতরে নির্মূল হয়। তো এই ছিল আমার কাছে নীলক্ষা থেকে সবশেষ পরিস্থিতি। ফজলুল আমিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাগেরহাটে খাল ও জলাশয় দখলমুক্ত করতে সীমানা নির্ধারণে মাঠে নেমেছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। চলে যাচ্ছি তার কাছে। সোহান, সীমানা নির্ধারণে কোন কোন দপ্তর কাজ করছে, কাজ কতদূর এগিয়েছে আর কতটুকু সুষ্ঠুভাবে কাজ চলছে, কতদিন লাগতে পারে শেষ হতে, সব মিলিয়ে জানাবেন। পৌরসভার অভ্যন্তরে যেসব সরকারি খাল, ড্রেন এবং নালা রয়েছে সেসব কিন্তু বেশ কিছুদিন ধরে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু দখল হয়েছিল বেশিরভাগ অংশ। সেই খালগুলোকে দখল মুক্ত করতে এবং বাগেরহাট শহরকে জলাবদ্ধতা মুক্ত করতে আজকে কিন্তু একটি বিশেষ কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন এবং বাগেরহাট পৌরসভা। এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু বাগেরহাট পৌরসভায় যেসব সরকারি খাল রয়েছে সেই খালের কিন্তু সীমানা নির্ধারণ করা হবে। এর পাশাপাশি সেসব খালে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেই সব অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হবে। সাথে সাথে খালের দুই পারে যে ময়লা আবর্জনা রয়েছে সেইগুলো কিন্তু পৌর কর্মচারীরা পরিচ্ছন্নতা করবে। এবং আপনাদের জানিয়ে রাখি, বাগেরহাটে সরকারি হিসেবে 6 থেকে 7টি খাল রয়েছে। সেই খালগুলো আসলে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন প্রভাবশালীরা দখল করে রেখেছিলেন। আজকে এই যে কর্মসূচি জেলা প্রশাসন এবং বাগেরহাট পৌরসভা যৌথভাবে নিয়েছে, এই কর্মসূচিকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে। তবে স্থানীয় অর্থাৎ পৌরসভার বাসিন্দাদের একটি অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময় কিন্তু জেলা প্রশাসন, উপজেলা
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, তবে পরবর্তীতে অজানা কারণে কিন্তু এই কর্মসূচি বন্ধ হয়ে যায়। আজকে এই কর্মসূচি উদ্বোধনের জন্য এখানে বাগেরহাটের জেলা প্রশাসক এসেছেন। আমরা একটু তার কাছে জানতে চাই যে এই আজকে যে কর্মসূচি শুরু হচ্ছে, এই কর্মসূচিটা কতদিন চলবে এবং কবে নাগাদ শেষ হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের বাগেরহাট পৌরসভার মধ্যে আমরা জানি যে 8টি খাল আছে এবং বিভিন্ন সময়ে খালগুলি মরে গিয়েছে বা অনেক ক্ষেত্রে খাল বেদখল হয়ে গিয়েছে এবং এগুলি নাব্যতা ফিরিয়ে আনার জন্য বাগেরহাট পৌরসভা এটি কাজ করছে। আমরা জেলা প্রশাসন তদারকি করছি। আমরা আপনাদের সহযোগিতায় এই খালগুলির নাব্যতা ফিরিয়ে এনে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই শহরের জলাবদ্ধতা দূর করার জন্য বদ্ধপরিকর এবং এটি না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখানে আর্থিক সংশ্লেষ আছে। আমরা বিভিন্ন উৎস থেকে আমাদের পৌরসভার রাজস্ব বা এডিপি অথবা আমাদের টিআর প্রকল্প থেকে আমরা এই কার্যক্রমগুলি করব এবং সার্ভেয়ার দিয়ে আমরা এই খালের যে প্রশস্ততা, দৈর্ঘ্য এগুলি চিহ্নিত করে একটা সমন্বিত কার্যক্রম এবং একটা পরিকল্পনা নিয়ে করব। আপনারা জানেন যে এটি একটা কন্টিনিউয়াল প্রসেস, অর্থাৎ একবার করলেই যে এটা সারা জীবনের জন্য হবে এমন নয়। এটাকে নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে হবে এবং আমাদের মানুষেরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। আমরা খালে ড্রেনে আমরা অযথা ময়লা ফেলবো না, সুনির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো, কারণ খাল আমাদের পরিচ্ছন্নতার জন্য এটি একটি আমাদের লাইফ লাইন। এটি আমাদেরকে ম্যানেজমেন্ট করে পরিচ্ছন্ন রাখতে হবে। সহকর্মী এস সোহান বাগেরহাট থেকে খাল খননের এবং বাগেরহাটে খাল খনন এবং জলাশয় দখলমুক্ত করার খবর জানাচ্ছিলেন। এদিকে বিশ্বকাপ চলছে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে তার উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশেও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে ঝিনাইদহে চলছে আর্জেন্টিনার সমর্থকদের বিশাল শোডাউন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান নবীন। যুক্ত হচ্ছে আমরা তার সাথে। শাহজাহান নবীন, কালকে তো আর্জেন্টিনার প্রথম ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে আসলে ঝিনাইদহে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? তাদের শোডাউনে কেমন সমর্থকদের আনাগোনা দেখছেন? বিশ্বকাপের উন্মাদনা কিন্তু আটলান্টিকের পার থেকে কিন্তু এই ঝিনাইদহে আশ্রে পড়েছে। আটলান্টিকের যে নীল জলরাশি, সেই নীল জলরাশির সাথে আজকে যুক্ত হয়েছে আকাশি সাদা যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আশ্রে পড়েছে ঝিনাইদহে। এবং আমি একটু দেখাতে চাই যে আর্জেন্টিনা সমর্থকদের যে জনস্রোত, সেটি ঝিনাইদহে আমরা দেখছি। বেলা 11টায় ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আর্জেন্টিনা সমর্থকরা বের করেছেন এবং আমরা অনুমান করতে পারি এখানে প্রায় কয়েক হাজার মানুষ, বিশেষ করে যারা আর্জেন্টিনার সমর্থক, তারা এখানে রঙে ঢঙে এবং নেচে গেয়ে তারা বিভিন্ন সাজসজ্জায় সেজে এই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন। আমরা দেখেছি আর্জেন্টিনার পতাকার আদলে গাড়ি সাজানো হয়েছে, মোটর সাইকেল এখানে সাজানো হয়েছে। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে তরুণ, যুবক, কিশোর থেকে শুরু করে বয়স্ক যারা সিনিয়র সিটিজেন, তারাও আজকের এই আর্জেন্টিনার এই জনস্রোতে তারা কিন্তু সামিল হয়েছেন। এবং আমরা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা বলছেন 2022 বিশ্বকাপের যে পুনরাবৃত্তি, সেটা তারা এই 26-এ আদায় করে নেবেন। কারণ তারা বারবার বলছেন যে লিওনেল মেসির মতো দল যেখানে আছে, সেই দল আবারও ওই মেটলাইফ স্টেডিয়ামে তারা শিরোপা উঁচু করে ধরবে বিশ্ব দরবারে। তো আসলে ইমন, এখন এই র্যালি আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না, কারণ র্যালির একটা বড় অংশ কিন্তু এরই মধ্যে আমাদের যেই মুহূর্তে এখন যেখানে রয়েছে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে, সেই পায়রা চত্বর অতিক্রম করেছে। আমরা আছি র্যালির একেবারে শেষ দিকে, একটি বড় বহর। আমরা যে র্যালি দেখছি এখন, বাইকাররা রয়েছেন, সাথে রয়েছে, তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা এবং আর্জেন্টিনার জাতীয় পতাকা সহ ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, তার সব ধরনের সিম্বল তারা হাতে নিয়ে কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। কি মনে হয়েছিল আমার কাছে সব শেষ। বিশ্বকাপ উন্মাদনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান নবীন। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছে একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং মৌলভীবাজার আবহাওয়ার রেডার ব্যবস্থার আধুনিকীকরণ, এটার মাধ্যমে আসলে যেটা হবে, আমাদের দূরবর্তী যে ঝড়, বজ্রপাত, ভারী বর্ষণ, ঘূর্ণিঝড়, এই ব্যাপারে পূর্বাভাস দেওয়াটা সহজ হবে।
আমরা আগে একদিন জানিয়েছিলাম আমাদের সামরিক বাহিনীর উন্নয়নের জন্য এবং কমব্যাট রেডিনেসের জন্য সরকার তার সবকিছু করবে। আপাতত এই পর্যন্ত তথ্য। এবার আপনাদের প্রশ্ন। সেই উপদেষ্টা হিসেবে আপনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন, যেটি ভারতের ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কি ঘটেছিল এটা একটু আমাদের বলবেন, এবং একই সাথে রাষ্ট্র এর কোনো প্রতিবাদ জানাবে। মাননীয় উপদেষ্টা একটু সম্পর্কে একটু প্রশ্ন আছে। আপনি এর আগের দিন পুশির প্রসঙ্গে বলছিলেন যে আমি একটা প্রশ্ন করেছি। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়েছে সারা বিশ্বে। বিশ্বকাপের খেলার সবশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। চলে যাচ্ছি তার কাছে। রিমন, এবার বিশ্বকাপে টানা 4 ম্যাচে ড্র হলো, তো এখানে আসলে গোলকিপারদের অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আরেকটি ব্যাপার জানতে চাই, যে এবার বিশ্বকাপের র্যাঙ্কিংয়ের পেছনের দিকে থাকা দলগুলো এসে র্যাঙ্কিংয়ের হেভিওয়েট দলগুলোর সঙ্গে খুব দুর্দান্ত কম্পিটিশন করছে, তো এটা কি আসলে আনপ্রেডিক্টেবল ছিল? আপনার মূল্যায়ন কি? প্রশ্ন ধরে একটু বলি, এবার নয় 68 বছর ইতিহাসে এবার আবার 68 বছর পরে বিশ্বকাপের একদিনে 4টা ম্যাচ সবগুলো ড্র হচ্ছে। আপনি বলছেন যে আনপ্রেডিক্টেবল, এটাই তো আসলে বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট অন আর্থ। বিশ্বকাপের বিশ্বের সেরা 48টা দল খেলে। একটু ইমন, গতকাল নিশ্চয়ই মনে আছে জার্মানি এবং কুরাসয়ের ম্যাচ যখন 7-1 শেষ হলো, তখন ইউএফার প্রেসিডেন্ট কিন্তু তিনি বলেছিলেন যে এত বড় বিশ্বকাপ, সে বিশ্বকাপে আসলে রং হারায়। কিন্তু সেই ইউরোর যে চ্যাম্পিয়ন বর্তমান স্পেন, তারা কিন্তু কুরাসয়ের বিপক্ষে, কেপ ভার্দের বিপক্ষে তারা জিততে পারেনি, এবং স্পেন মহাপরাক্রমশালী 2010-এর চ্যাম্পিয়ন। সব কিছু মিলিয়ে দ্য গ্রেটেস্ট অন আর্থ কিন্তু জমে গেছে, কম্প্যাক্ট, এবং আপনি কিন্তু এশিয়ার দলগুলোকেও পিছিয়ে রাখতে পারবেন না। এখন পর্যন্ত বিশ্বকাপে কিন্তু একমাত্র অপরাজিত মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ কিন্তু এখন পর্যন্ত তারা হারেনি। গতকাল যেমন সৌদি আরব তারা উরুগুয়েকে রুখিয়ে দিয়েছে। আর আপনি বলছেন যে গোলকিপারের অসামান্য অবদান কিনা, গতকাল যদি আপনি ভ্যাজেনিয়ার অর্থাৎ কেপ ভার্দের যদি তার গোলকিপারের সেই সেভগুলো দেখেন, ওই যে বলে না যে পুড়িয়ে গেলেও ফুরিয়ে যায় না, 40 বছর বয়সেও একেবারে ছোট্ট একটা দেশ, সেই আফ্রিকার মহাদেশের ছোট্ট একটা দ্বীপ, যারা কিনা একসময় কদিন আগেও পর্তুগিজ কলোনি ছিল, তাদের আসলে এই স্পেনের বিপক্ষে তাদের এই জয়টা আসলে বিশ্বকাপের যে রং, সে রংটা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এবং সেই যে উন্মাদনা, সেই উন্মাদনার হ্রাস বোধ হয় আজকে অন্তত অপেক্ষার অবসান হচ্ছে। বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন, বিশেষ করে আলবি সেলেস্তের সমর্থক, সেই আর্জেন্টিনার ভক্তদের যে অপেক্ষা, সেটার অবসান হচ্ছে, কারণ আজ রাতেই কিন্তু আর্জেন্টিনা মাঠে নামছে। এছাড়াও টানা 2 বারের ফাইনালিস্ট ফ্রান্সও কিন্তু আজ রাতে তাদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। এছাড়াও এবারে বিশ্বকাপের ডার্ক হর্স যাদেরকে বলে, অর্থাৎ নরওয়ে, আর্লিং হল্যান্ডের নরওয়ে, তারাও কিন্তু আজ তাদের মিশন শুরু হচ্ছে। সঙ্গে পাশাপাশি ব্রাজিল যে ভক্ত, আর্জেন্টিনার ফ্যানদের অপেক্ষার অবসানের কথা বলছি, ব্রাজিল ভক্তদের কিন্তু একটা সুসংবাদ নয়, একটা দুঃসংবাদ রয়েছে। নেইমার তিনি কিনা পরবর্তী যে 2টো ম্যাচ, সে 2টো ম্যাচের কোনোটাই খেলতে পারবে না। এই ছিল আমার কাছে আসলে ম্যাচের সবশেষ আপডেট। মাহবুব রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে বিশ্বকাপের খেলার অ্যানালাইসিস জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।